নমস্কার, দেখছেন রিপাবলিক বাংলা। জ্যাক অলিভার স্টুডিও থেকে বাংলার খবরকে নিয়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি সমাদ্রেতা। বাংলার খবর মানে আপনার খবর, আপনার পাড়ার খবর। কোচবিহার থেকে কাকদ্বীপ, দার্জিলিং থেকে দীঘা, পুরুলিয়া থেকে পেট্রাপোল। আপনার অভিযোগ, আপনার প্রতিবাদ, আপনার কণ্ঠস্বর। বাংলার খবর কি? আজ বাংলার খবর কি শুরুতেই যে খবরে নজর রাখবো, রাতের অন্ধকার, তার মধ্যে হঠাৎই গুলি চলার বিকট শব্দ। জখম হলেন হুগলির চণ্ডীতলা থানার অফিসার জয়ন্ত পাল। হাওড়ার ঘোষপাড়ায় এই ঘটনায় প্রশ্নের ঝড় বয়ে যাচ্ছে। কে ছুড়ল গুলি? তদন্তে 4 সদস্যের ফ্যাক্ট ফাইন্ডিং টিম তৈরি করেছে হুগলি জেলার পুলিশ। সাসপেন্ড করা হয়েছে ওসি জয়ন্ত পালকে। নিজের কাছে থাকা পিস্তল দিয়েই ঘটনা ঘটিয়েছেন ওসি, কাটছে না ধন্দ। হাওড়ার ঘোষপাড়া পেট্রোল পাম্প, এখানেই বুধবার রাতে গুলিবিদ্ধ হন হুগলির চণ্ডীতলা থানার ওসি। এই ঘটনার তদন্তে নেমে একাধিক অসঙ্গতি ধরা পড়েছে। এইখানেই তিনি গুলি চালায় রিভলভার বার করে, এবং সেই গুলি তার হাতে লাগে। যেটা জানা যাচ্ছিল যে এই গলির ভেতর থেকে তার রক্তাক্ত অবস্থায় সেখানে পাওয়া যায় একটি গুলির খোল। তবে এই যে গুলির খোল, এই গুলির খোল কোথা থেকে এলো? তবে শুধু গুলির ঘটনাই নয়, চণ্ডীতলা থানার ওসির গাড়িতে ছিলেন এক মহিলা সহ 4 জন। তদন্তকারীদের প্রশ্ন, নিজের এলাকা ছেড়ে মহিলাকে নিয়ে হাওড়ার ঘোষপাড়ায় কি করছিলেন ওসি? ঘটনা ঘটার আগেও সেই ওসি তার সঙ্গে, সেই মহিলার সঙ্গে শপিং করে, এবং শপিং করার পরে গাড়ির মধ্যে তার সঙ্গে ধস্তাধস্তি এবং তার সঙ্গে একেবারে মারামারি পর্যন্ত হয়। বুধবার রাতে গুলিবিদ্ধ হন চণ্ডীতলা থানার ওসি। ওসির সঙ্গে যে 4 জন ছিলেন তাদের জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, জখম ওসির কাছে 6.7mm পিস্তল কোথা থেকে এলো? দুর্নীতিপরায়ণ ছিলেন ওসি, তেমনটাই উঠে আসছে তদন্তে। গাড়িতে ছিল মদের বোতল, উদ্ধার গর্ভনিরোধক, পাওয়া গিয়েছে 6mm পিস্তল। তরুণীকে নিয়ে বাড়ছে রহস্য। কেন বারবার একই ঘটনার পুনরাবৃত্তি? কেনই বা সার্ভিস রিভলভার ছাড়া অন্য অস্ত্র পুলিশের হাতে? ভাই, আইন শৃঙ্খলা মহাকুম্ভকে মৃত্যুকুম্ভে পরিণত করেছে যারা, তাদের মুখে কোনো মানায় না। বিস্তীর্ণ এলাকা যখন সমাজ বিরোধীদের আস্থানা হয়, তখন থেকে তৃণমূল কংগ্রেস তোলা তোলে। তৃণমূল দেশবিরোধী শক্তিগুলোকে হাওড়ার বিস্তীর্ণ অঞ্চলে ওখানে প্রতিষ্ঠিত করে। সেখানে বোমাগুলি সমস্ত কিছু পাওয়া যায়। প্রত্যেক বছর রামনবমীতে ঘটা করে আক্রমণ হয়, সেখানে পুলিশ গুলি খাবে না তো কে গুলি খাবে? রহস্য বাড়াচ্ছে একটি দুধসাদা গাড়ি। সেই গাড়ির সামনেই ঘটনাটি ঘটে। যখন পুলিশ আসে তখন সেই সাদা গাড়িটিকে দেখা যায়নি, অন্য একটি গাড়ি ছিল তার জায়গায়। এখানেই প্রশ্ন, এই সাদা গাড়িতে করে কারা এসেছিল? তারপর গাড়িটি গেলই বা কোথায়? রিপাবলিক বাংলা। খুন করে আত্মহত্যার পরিকল্পনার কারণ কি শুধুই আর্থিক অনটন, নাকি এত বড় অপরাধের পিছনে রয়েছে অন্য কোনো কারণ? জানতে একেবারে কাল ঘাম ছুটছে কলকাতা পুলিশের। একটা সাধারণ উচ্চবিত্ত পরিবার কিভাবে ছক কষতে পারে, তারই হিসাব মেলাতে পারছেন না গোয়েন্দারা। বুধবার মেট্রো রেলের এই পিলারেই ধাক্কা মারে দে পরিবারের গাড়ি। বৃহস্পতিবার দুর্ঘটনাস্থল পরিদর্শন ফরেন্সিক দলের। বিভিন্ন জায়গায় গাড়ির পার্টস পড়ে রয়েছে, এই জায়গাটিকে ফিতে দিয়ে মেপে নেওয়া হলো। তারই পাশাপাশি যে যে জিনিসপত্রগুলো পড়ে রয়েছে এখান থেকে খানিকটা নমুনা সংগ্রহ করা হলো। সব মিলিয়ে ফরেন্সিক এক্সপার্টরা তারা কিন্তু ঘটনাস্থলে এসছে। গড়ফা থানার পুলিশ কিন্তু এই মুহূর্তে এসছে এবং গোটা বিষয়টি তারা কিন্তু খতিয়ে দেখছে। তবে শুধু দুর্ঘটনাস্থলই নয়, এদিন পরিকল্পিতভাবে দুর্ঘটনা ঘটানো গাড়িটিতেও ছানবিন করেন ফরেন্সিক আধিকারিকরা। অল দ্য প্যারামিটার যেটা দেখা দরকার। গাড়ি নিয়ে পিলারে ধাক্কা মেরে কি আত্মহত্যা করার পরিকল্পনা ছিল দে ভাইদের, নাকি ইচ্ছাকৃত দুর্ঘটনায় ফেলে বাকি দুজনকেও খুনের পরিকল্পনা ছিল চালকের? ট্যাংরা থেকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে, কোনা এক্সপ্রেসওয়ে ধরে দ্বিতীয় হুগলি ব্রিজ, সেখান থেকেই পার্ক সার্কাস হয়ে ইএম বাইপাস। দুর্ঘটনাস্থল খুঁজছিল দে পরিবারের সদস্যরা। বাড়ি থেকে বেরিয়ে অনেকক্ষণ রাস্তায় কাটান ওই 3 জন।
জেরায় পুলিশ জানতে পেরেছে 17 তারিখ বিষাক্ত পায়েস খায় দে পরিবারের সদস্যরা। তারপরই ঘটে খুনের ঘটনা। 18 তারিখ মৃতদেহের সঙ্গেই কাটান দুই ভাই ও নাবালক। ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়তেই খুন। খুনের অভিযোগ দায়ের করেছেন তিনি এবং সেই খুনের মামলার ভিত্তিতে এখন এই মুহূর্তে তদন্ত শুরু করেছে পুলিশ এবং অ্যাকাউন্টেন্টকে তলব করা হয়েছে। যে বিষয়টা জানা যাচ্ছে তার কারণ একটা আর্থিক যে সমস্যা, সেই সমস্যার কথা জানা যাচ্ছিল। সেই জায়গা থেকেই কোনো আর্থিক সমস্যা রয়েছে কিনা সেটা জানার জন্য ইতিমধ্যে অ্যাকাউন্টেন্টকে তলব করা হয়েছে ট্যাংরা থানায়। ব্যবসায় ভালোই প্রভাব পড়েছিল দে পরিবারের, চারদিকে ধার হয়ে গিয়েছিল। ইউক্রেন ও রাশিয়ায় গ্লাভস পাঠাতেন দে পরিবারের সদস্যরা। যুদ্ধের কারণে আটকে গিয়েছিল টাকা পয়সা। 2023 সাল থেকেই আর্থিক সমস্যার সূত্রপাত। আমি আর আমার দাদু মিলে 35 লাখ টাকা পাই, 23 সাল থেকে বাকি আছে। সেই নিয়ে আমাদের মধ্যে কোনো নেই। আমরা যখনই গেছি, আমাদের সঙ্গে দেখা হয়েছে, আমাদেরকে একটা আশ্বাস দিয়েছে যে আপনারা আপনার টাকা পেয়ে যাবেন, টাকা নিয়ে কোনো চিন্তা নেই, হয়তো অসুবিধা হচ্ছে কিন্তু টাকা পেয়ে যাবেন, কারোর টাকা মারবো না, আমি চিটিংবাজ না। কলকাতা পুরসভার তথ্য থেকে জানা গিয়েছে 2023-24 সালে শেষবারের মতো ট্রেড লাইসেন্স পুনর্নবীকরণ করেছিল দে পরিবার। আর্থিক দিক থেকে ভেঙে পড়াতেই কি তাহলে এই সিদ্ধান্ত? তবে এখনই তা মানতে নারাজ লালবাজার। রিপাবলিক বাংলা। পাকড়াও একের পর এক বাংলাদেশে জঙ্গি। মনিরুল সাদরাদিদের পর এবার বেঙ্গল এসটিএফের জালে বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহ। এবিটি জঙ্গি সন্দেহে নদিয়া থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। বৃহস্পতিবার আব্দুল্লাহকে 3 দিনের এসটিএফ হেফাজতে পাঠিয়েছে বহরমপুর আদালত। আনসারুল্লাহ বাংলা টিমকে সমূলে উৎখাত করতে তৎপর এসটিএফ। ইতিমধ্যেই পাকড়াও নূর ইসলাম, মনিরুল শেখ, আব্বাস আলী, সাদরাদির মতো সক্রিয় এবিটি সদস্য। এবার এবিটি জঙ্গি সন্দেহে নদিয়ার থানার পাড়া থেকে বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহকে গ্রেফতার করল বেঙ্গল এসটিএফ। 2024 সালে 30 ডিসেম্বর নওদা থানাতে একটি কেস রেজিস্টার হয় এবং সেই কেসে কিন্তু এই যে ব্যক্তি রয়েছে বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহ, তার নাম কিন্তু ছিল এবং তার প্রেক্ষিতেই কিন্তু তল্লাশি চালায় বেঙ্গল এসটিএফের আধিকারিকেরা এবং শেষ পর্যন্ত এই বিপ্লব বিশ্বাসকে কিন্তু নিজেদের হেফাজতে নিয়েছে বেঙ্গল এসটিএফের আধিকারিকেরা। থানারপাড়া থানা থেকে ঢিলছোড়া দূরত্বে বাড়ি বিপ্লবের। সম্প্রতি তাকে এসটিএফ সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছিল। তারপর বুধবার গভীর রাতে থানারপাড়া এলাকা থেকে আব্দুল্লাহকে গ্রেফতার করে এসটিএফ। আমার বেটাকে নির্দোষ, আমার বেটা কিছু জানে না, আমার বেটাকে বাড়ি হনে ডাক করি লিগে আটকে দিল আমার বেটাকে। আমার বেটা খাটে খুঁটে খায়, আমার বেটা ঘর বাড়ি উনাই রে, আমার বেটা মুনিশ খাটে কলা গাড়ি লোড করে। বৃহস্পতিবার বহরমপুর আদালত তাকে 3 দিনের হেফাজতের নির্দেশ দেয়। ইনভেস্টিগেশনের সাথে হয়তো কিছু ইনভলভমেন্ট পাওয়া গেছে, তার আর কি ইনভলভ আছে জানার জন্য পিসি নেওয়া হয়েছে। আচ্ছা, আর কিছু পেয়ার করলো, মানে যারা আছে কিছু ভয়েস স্যাম্পেলের পেয়ার করেছে, কিছু আসামি ভয়েস স্যাম্পেল নেই। মুর্শিদাবাদের হরিহরপাড়া থেকে যে জঙ্গিকে আসাম এসটিএফ অ্যারেস্ট করেছিল সেই মনিরুল শেখের সঙ্গে কিন্তু যোগ রয়েছে এই বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহর এবং তার মনিরুলের যে মোবাইল ফোন রয়েছে সেই মোবাইল ফোনেও এই বিপ্লব বিশ্বাস ওরফে আব্দুল্লাহর নাম্বার কিন্তু ছিল এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে মনিরুল শেখের সঙ্গে কি কথা হয়েছে, কি বিষয়ে তাদের মধ্যে যোগাযোগ ছিল, সেই সমস্ত বিষয়টি খতিয়ে দেখছেন গোয়েন্দারা। নূর ইসলাম, মনিরুল শেখ, আব্বাস আলী, সাদরাদির মতো 4 জঙ্গিকেও এদিন আদালতে তোলা হয়। তাদের জেল হেফাজতে পাঠিয়েছে আদালত। সাদরাদি যে 2জন আত্মীয়কে এই মুর্শিদাবাদের নওদা থেকে গ্রেফতার করা হয়েছিল, সাজিবুল ইসলাম এবং মোস্তাকিন শেখ, তাদের সাথেও কিন্তু এই আব্দুল্লাহর যোগাযোগ রয়েছে বলে গোয়েন্দারা এখনো পর্যন্ত জানতে পেরেছেন। স্বাভাবিকভাবে তাকে জিজ্ঞাসাবাদ করে এই জঙ্গি সংগঠন নেটওয়ার্ক কতদূর পর্যন্ত ছড়িয়েছে সেটা আরও স্পষ্ট হতে চাইছেন বেঙ্গল এসটিএফের আধিকারিকেরা। মুর্শিদাবাদ থেকে ইন্দ্রাশিস বাগচি, রিপাবলিক বাংলা। অনুন্নয়ন বঞ্চনাকে হাতিয়ার করে উত্তরবঙ্গকে আলাদা করার সওয়াল করলেন বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। আগামী বিধানসভা ভোটের আগে শুরু আরও একটা রাজনৈতিক তরজা। ফের উত্তরবঙ্গ ভাগের দাবি বিজেপি বিধায়কের। উন্নয়ন করতে না পারলে আলাদা করে দিন উত্তরবঙ্গকে। বিধানসভায় দাবি তুললেন ডাবগ্রাম ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি। তারা যদি কাজ না করতে পারে উত্তরবঙ্গকে আলাদা করে দিই, এটা কেন্দ্রীয় শাসন হোক বা অন্য কিছু হোক, যেভাবে গোয়া চলছে সেভাবে চলবে। আমাদের উন্নয়নটা হোক, আমরা উন্নয়ন চাইছি। মানুষের কথা আমি ওখানে তুলে ধরেছি, এটা তো আমার কর্তব্য, আমি বাধ্য তাদের কথা তুলে ধরতে। অবশ্যই বলেছি যদি কাজ না করতে পারেন মাননীয় মুখ্যমন্ত্রী, অবশ্যই উত্তরবঙ্গকে আলাদা করতে হবে।
বিজেপি বিধায়ক শিক্ষা চ্যাটার্জির মন্তব্য ঘিরে তুঙ্গে রাজনৈতিক তরজা। পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ পার্ট অর্থাৎ উত্তর পার্টটা ডেভেলপমেন্টালি অনেকটা পিছিয়ে আছে, তার জন্য যদি কোনো রকম চিন্তা ভাবনা আলাদা করে করা যায় সেটা করা যেতে পারে, কিন্তু আমরা রাজ্যভাগের পক্ষে নেই। আর তিনি রাজ্যভাগের কথা বলেছেন, এটাতে আপনারা অবাক হতে পারেন, আমি কোনো মতেই অবাক হই না, কারণ যাদের রাজনীতির মূল মন্ত্র হচ্ছে সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, তারা এই ধরনের কথা বলবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। বিজেপি তো বারবার করে একই ধরনের কথা বলে আসছে, এসব কথা বলা হচ্ছে যত বারবার দেখা গেছে উত্তরবঙ্গের ক্ষেত্রে যখনই নির্বাচন সামনে আসে তখন তারা এই সমস্ত প্রশ্নগুলো তুলে থাকে। ঠিক একইভাবে 2021 সালে তুলেছিল, তার আগে 2019 সালে লোকসভায় তুলেছে। উত্তরবঙ্গ ভাগ নিয়ে রাজনৈতিক চাপানুতর চললেও অনুন্নয়ন বঞ্চনার কথা শোনা গেল উত্তরবঙ্গবাসীর একাংশের মুখে। উত্তরবঙ্গ বঞ্চিত, আমার যেটা মনে হয় আলাদা থেকেও একজন শহরবাসী হিসাবে উত্তরবঙ্গকে বিশেষভাবে গুরুত্ব দেয় কেন্দ্র কোনো প্যাকেজ তৈরি করে উত্তরবঙ্গ ডেভেলপমেন্টের জন্য ভাবুক, কারণ আমরা চিকেন নেকের মধ্যে থাকি। স্বাস্থ্য, শিক্ষা, কর্ম যে কোনো ক্ষেত্রে আমাদের দক্ষিণবঙ্গে যেতে হয় বা বঞ্চিত করে রাখা হচ্ছে, সেই হিসাবে তো আমারও এখানকার নাগরিক হিসাবে মনে হয় উত্তরবঙ্গে আলাদা করাই উচিত। আগে যে কথাটা উঠেছিল কেন্দ্রশাসিত অঞ্চল, আমি সেটাকেই সমর্থন করছি। হ্যাঁ, এটা প্রয়োজন, কারণ উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত সুবিধা আসাম, নাগাল্যান্ড, মণিপুরে রয়েছে, আমরা উত্তরবঙ্গবাসী সেখানে বঞ্চিত। সব মিলিয়ে আগামী বিধানসভা ভোটের আগে উত্তরবঙ্গ নিয়ে ঊর্ধ্বমুখী রাজ্য রাজনীতির পারদ। রিপাবলিক বাংলা। মহাকুম্ভ নিয়ে মমতার বিতর্কিত মন্তব্যের যে সনাতন ধর্মের পীঠস্থানকে আক্রমণের প্রতিবাদে সোচ্চার বিজেপি। মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে রাজ্যপালের দ্বারস্থ গেরুয়া শিবির। সংখ্যালঘু তোষণের নোংরা রাজনীতিতে আর কত নিচে নামবেন মাননীয়া, প্রশ্ন বিজেপির। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে। আজকে রাজ্যপালের কাছে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ডেপুটেশনে যোগ দিন, অবিলম্বে মৃত্যু কুম্ভ শব্দ বাতিল করতে হবে। 144 বছর পর প্রয়াগে মহাকুম্ভের আসর, ভিড় জমিয়েছেন কোটি কোটি ভক্ত। পুণ্যস্নান সারতে গিয়ে প্রয়াগে গিয়েছেন বলি তারকা থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা, আর ভারতবাসীর সেই বিশ্বাসেই সরাসরি আঘাত বাংলার মুখ্যমন্ত্রীর। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, সব জায়গায় হাত তুলে দিয়েছে। সে একবার হয়েছিল না, গণেশ দুধ খাচ্ছে, সব ওখানে স্নান করো, নাহলে পবিত্র হবে না। মুখ্যমন্ত্রীর এই বিতর্কিত মন্তব্যের পরই ক্ষোভে ফেটে পড়ে বিজেপি। সোচ্চার হন বিভিন্ন ধর্মগুরু, আধ্যাত্মিক নেতারা। মমতার এই মন্তব্যে সনাতনীদের বিশ্বাস আবেগে ধাক্কা লাগার অভিযোগের সরব রাজ্যের বিরোধী দলনেতা। এতটুকু অনুতাপ নেই, যদি ভুল করেও বেরিয়ে গিয়ে থাকে সেটা প্রত্যাহার করার কি আছে? এটা তো হিন্দু কমিউনিটির উপরে আপনি আঘাত করলেন, 48 ঘন্টা অতিবাহিত। সনাতনীদের ধর্মবিশ্বাসে আঘাত করার পরও নির্বিকার মুখ্যমন্ত্রী। বৃহস্পতিবারের প্রতিবাদে বিধানসভার গাড়ি বারান্দায় প্রতিবাদে সামিল বিজেপি। দাবি ওঠে বিধানসভার কার্য বিবরণী থেকে মৃত্যু কুম্ভ শব্দটি বাদ দেওয়ার। অবিলম্বে মৃত্যু কুম্ভ শব্দ বাতিল করতে হবে। এই ঘটনা নিয়ে রাজ্যপালের দ্বারস্থ হয় বিজেপির পরিষদীয় দল। ক্রমে এগোচ্ছেন রাজভবনের দিকে। একটাই বক্তব্য, 4টের সময় রাজ্যপাল সময় দিয়েছেন এবং তারই পরিপ্রেক্ষিতে দাঁড়িয়ে একে একে বিধায়করা তারা রওনা দিলেন। বিজেপি যে এত সহজে তৃণমূলের এই হিন্দু বিদ্বেষ বরদাস্ত করবে না তা সাফ জানিয়ে দিয়েছেন শুভেন্দু। আমরা হিন্দুদের ভোটে জিতেছি এবং জনজাতিরাও আমাদের ভোট দিয়েছে, এখানে বুদ্রাই টুডুরা আছে। স্বাভাবিকভাবে আমরা দায়বদ্ধ। ইতিমধ্যেই কুম্ভ মেলা ঘুরে এসেছেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন এক অনুষ্ঠানে কুম্ভ সম্পর্কে তিনি বলেন, I feel this Kumbh Mela is Mukti Mela. This Kumbh Mela is Mrityunjay Mela. শুধু কলকাতা নয়, বীরভূমের রামপুরহাটে রাস্তা অবরোধ করে প্রতিবাদে সামিল হয় গেরুয়া শিবির।
অন্যদিকে শুধু তৃণমূল নয়, মমতার প্রতিধ্বনি শোনা গিয়েছে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের মুখে। যোগী আদিত্যনাথ হিন্দুর পোস্টার বয়, তিনি মহাকুম্ভকে বিপণনে নিয়ে গেলেন। কখনো তৃণমূল, কখনো কংগ্রেস, বারবার ইন্ডি নেতাদের মুখে সনাতনের অপমান। কুম্ভ মেলাকে কদর্য আক্রমণের পরও এতটুকু অনুতাপ নেই বাংলার মুখ্যমন্ত্রীর। সংখ্যালঘু ভোট ব্যাংক নিয়ে মমতার রাজনীতি ধরে ফেলেছেন সনাতনীরা। 2026-এর ভোট বৈতরণী পার করতে আর কত নিচে নামবেন তৃণমূল নেত্রী? রিপাবলিক বাংলা। মহাকুম্ভে যেতে বিরাট ভিড় ভক্তদের। আসানসোল স্টেশনে ঢোকার মুখে সেই ভিড় সামলাতে হিমশিম খেল পুলিশও। স্টেশনের বাইরে কিউ লাইনে ঢোকার আগেই বিশৃঙ্খলা কুম্ভকামী যাত্রীদের। ধাক্কাধাক্কিতে পড়ে যান এক বয়স্ক মহিলা। শেষ পর্যন্ত আরপিএফ, জিআরপিকে সঙ্গে নিয়ে পরিস্থিতি সামাল দেয় আসানসোল দুর্গাপুর পুলিশ। যে ছবিটা আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, ধাক্কাধাক্কিতে আহত হন এক বয়স্ক মহিলা। কিউ লাইনের আগেই ধাক্কাধাক্কি, অসম্ভব ভিড় কুম্ভ যাত্রীদের, যেটা সামলাতে পুলিশও হিমশিম খেয়ে গেল। কোথায় যাবেন? প্রয়াগরাজ। কি কোনো অসুবিধা হয়েছে? না না, অসুবিধা কিছু না, ভালো আছে, একদম পারফেক্ট চয়েস, সব সেফটি আছে। মানে কোনো বিশৃঙ্খলা কিছু হয়েছে? না, আরাম দিয়ে। বিভাগ 5, রাষ্ট্র গঠন। আপনার বয়স যদি 30 বছরের কম হয়, ঐক্য, সামাজিক সংহতি অথবা পক্ষপাত মুক্ত ভবিষ্যতের নীতি নিয়ে উল্লেখযোগ্য চিন্তাধারা থাকে, তাহলে এই মঞ্চ আপনারই জন্য। আপনার প্রভাবশালী ধারণা উপস্থাপন করুন। আপনার চিন্তা ভাবনা আপনাকে মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সাক্ষাতের সুযোগ করে দিতে পারে। আবেদনের জন্য প্রয়োজন উদ্দেশ্য স্টেটমেন্ট, সারাংশ, পিচ ডেক প্রেজেন্টেশন। আবেদনের শেষ দিন 28 ফেব্রুয়ারি 2025। রিপাবলিক প্ল্যানারি সামিট 6 মার্চ 2025। www.summit.republicworld.com এ যান বা স্ক্যান করুন পিচ করার জন্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।